আজকের এই পর্বে দুটি বক্তব্য আপনাদের শোনাবো। প্রথম যে খবরটা আপনাদের সামনে দেবো সেটা হেডলাইন শুনেই বুঝতে পেরেছেন। পাকিস্তানের টেরোরিস্ট মোহাম্মদ আরিফ, সুপ্রিম কোর্ট যাকে ফাঁসির আদেশ দিয়েছিল, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ফাঁসির আদেশের যে এগেনস্টে প্রাণ ভিক্ষার যে আবেদন জানিয়েছিলেন সেটাকে নাকচ করে দিলেন। অর্থাৎ খুব শীঘ্রই হয়তো আমরা বা দেশবাসী আরও একটা ফাঁসির সাজা দেখতে চলেছে। এই খবর যেমন প্রথমার্ধে আপনাদের শোনাবো, ঠিক একইভাবে যেহেতু আমরা রাজ্যের রাজনৈতিক খবর প্রত্যেক দিন আপনাদের সামনে নিয়ে আসি, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের দেব। সেটা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন। কয়েকটি লোকসভা নির্বাচনে যেভাবে কারচুপি করে বিজেপিকে হারিয়ে দেওয়া হয়েছে তার কিছু নমুনা আমাদের পর্দায় আপনারা দেখেছেন, আজকেও না হয় কয়েকটা দেখিয়ে দেব। এর এগেনস্টে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন চারজন প্রার্থীর বিরুদ্ধে একেবারেই সম্পূর্ণ ডকুমেন্টেশন সাজানো হয়ে গেছে বলে জানালেন বিরোধী দলনেতা, এবং তারা আগামী 2-3 দিনের মধ্যেই কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করতে চলেছেন। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন আজকের পর্বেই আপনাদের সামনে দেবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। প্রথমেই যে মারাত্মক খবরটা আপনাদের সামনে দেবো সেটা হচ্ছে আরও একবার প্রাণ ভিক্ষার আবেদন করার সত্ত্বেও দ্রৌপদী মুর্মু দ্বিতীয়বারের জন্য প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দিলেন পাকিস্তানের এক টেরোরিস্টের। কিন্তু আপনাদের শুধু একটা ডিসক্লেমার দিয়ে রাখবো, এই পর্বে কিছু মিনিংফুল ভিডিও দেখাতে পারবো না ইউটিউবের গাইডলাইন্সের জন্য। আপনারা শুধু খবরটা কান দিয়ে শুনুন। আপনাদের মনে থাকতে পারে যে 2000 সালের 22শে ডিসেম্বর দিল্লির রেড ফোর্ট বা লাল কেল্লাতে জঙ্গি হামলা হয়েছিল, এবং পাকিস্তানের কিছু জঙ্গি তারা লাল কেল্লায় হামলা চালিয়েছিল। এই ঘটনায় ভারতীয় জওয়ানদের 3 জনের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটেছিল। আর এটা একেবারে দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য মারাত্মক একটি ঘটনা হিসাবেই চিহ্নিত ছিল। এবং সেই ঘটনায় 3 জন উগ্রপন্থী, আবু শাহেদ, আবু বিলাল এবং আবু হায়দার, এই 3 জনকে আগেই এনকাউন্টার করে মেরে দেওয়া হয়েছিল। একজনই শুধু হাতে নাতে ধরা পড়েছিল, তার নাম মোহাম্মদ আরিফ বা ওরফে আশরাফ। তাকে কিন্তু ভারতীয় সেনাবাহিনী হাতে নাতে জ্যান্ত অবস্থায় একেবারে ধরে ফেলে এবং তার বিচার চলে। ট্রায়াল কোর্ট 2005 সালের অক্টোবর মাসে মৃত্যুদণ্ড দিয়েছিল, এবং তারপরে দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রেখেছিল, অর্থাৎ মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ আইনি জটিলতার পর অবশেষে যখন সমস্ত আইনি দরজা বন্ধ হয়ে যায়, একেবারেই ওই জঙ্গির কাছে শেষ যে প্রাণ ভিক্ষা বাকি ছিল সেটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা। এর আগে একবার প্রাণ ভিক্ষা বাতিল হয়ে গিয়েছিল রাষ্ট্রপতির কাছে, এটা দ্বিতীয়বারের জন্য প্রাণ ভিক্ষা করেছিল, এটিও কিন্তু রাষ্ট্রপতি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ তার প্রাণ ভিক্ষা খারিজ হয়ে গিয়েছে। সম্ভবত আরও একটি বার প্রাণ ভিক্ষা তিনি করতে পারেন, এবং এই পথ বন্ধ হয়ে গেলে একেবারেই তোড়জোড় শুরু হয়ে যাবে এই মারাত্মক জঙ্গিকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার জন্য। এবং নিশ্চিতভাবে সেই দিনটি হবে ভারতবর্ষের জন্য অত্যন্ত গর্বের, তার কারণ এই সমস্ত জেহাদিরা যারা এইভাবে ভারতবর্ষের মধ্যে ঢুকে ভারতকে শেষ করার চক্রান্ত করছে, তাদের কঠোর থেকে কঠোরতর সাজা হওয়া উচিত। আর ভারতের মধ্যেই ঢুকে থাকা কিছু ছদ্মবেশী যারা দুষ্কৃতকারী রয়েছেন, তারাও কিন্তু এই ঘটনা থেকে শিক্ষা নিন, না হলে তাদেরও পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে, সেটাও তারা নিশ্চিতভাবে এই ঘটনার পর বুঝতে পারবেন। যাই হোক, এবার যে পর্বে আপনাদের সামনে যাব সেটা হচ্ছে রাজনৈতিক খবর। গতদিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা প্রেস কনফারেন্স করেছেন, এবং সেই প্রেস কনফারেন্স থেকে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিজেপির তরফ থেকে। সেটা হচ্ছে, আপনারা দেখেছেন, আপনাদের গতকালের পর্বে দেখিয়েছি যে পঞ্চায়েত নির্বাচনের মতো করেই এবারের লোকসভা নির্বাচনেও অবাধে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। এটা একেবারেই বাস্তব, তার চিত্র, তার ভিডিও আপনাদের সামনে আমি পাবলিশ করেছি, চাইলে গতকালের ভিডিওটা দেখলে আপনারা পেয়ে যাবেন।
সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে জানিয়ে দিলেন তারা আইনি পদক্ষেপ নিতে চলেছেন, সিবিআই তদন্তের দাবি জানাবেন। আপাতত 4টি লোকসভা কেন্দ্রে 4জন প্রার্থীর এগেনস্টে বিশেষ করে তাদের কমপ্লেন রয়েছে, যে কারণে বিজেপি প্রার্থী বীরভূমের দেবাশিস ধরের প্রার্থী বাতিল করে দেওয়া হয়েছিল। ঠিক সেই কারণেই কিন্তু হাজি নুরুল ইসলামকে মনোনয়নপত্র দেওয়া হয়েছিল বিজেপির আপত্তি সত্ত্বেও। বিরোধী দলনেতার বক্তব্য তার কোনোদিনই সাংসদ পদ টিকতে পারে না, একেবারেই কনফিডেন্ট তিনি। এছাড়াও ডায়মন্ড হারবারে যেভাবে ভোট গ্রহণ করা হয়েছে তা নিয়েও তারা সিবিআই তদন্তের দাবি জানিয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্টে। তাছাড়া রয়েছে হিরণের কেশপুর, সেখানে মানুষের সামনে মিষ্টি মিষ্টি কথা বলা দেব কিভাবে নির্বাচনে কারচুপি করেছে, কেশপুরে কিভাবে ভোট লুট করেছে তার চিত্র যেমন কিছু কিছু মিডিয়ার পর্দায় আমরা দেখেছি। বিরোধী দলনেতা বা হিরণ সেই সমস্ত কিছু ডকুমেন্টেশন করে তারা কলকাতা হাইকোর্টে যাচ্ছেন। আসুন বিরোধী দলনেতার বক্তব্যটা শুনুন, এবং এই পদক্ষেপটা একেবারেই জরুরি ছিল। শুনুন বিরোধী দলনেতার বক্তব্য। কয়েকটা ইলেকশন পিটিশন করছি, আমি বলেছিলাম আপনাদের বুধবার দিন জানাবো, আজকে বুধবার জানিয়ে দিচ্ছি। আমরা আগামী সপ্তাহে সোমবার কোর্ট বন্ধ আছে, মঙ্গল বুধবারই ফাইল করছি। হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন 1951 সালে পিপুলস অ্যাক্ট দিয়ে। ওই ওনার কেশপুর এবং সবঙ্গের উনি প্রচুর তথ্যর রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশন পিটিশন করছেন, এবং তৃণমূল শুনে রাখুন এই ইলেকশন পিটিশনটা 4-5 বছর ধরে ঝুলবে না, 6 মাসের মধ্যে যাতে ডিসপোজ অফ হয় সেই ব্যবস্থা আমরা করছি। রেখা পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন, কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা। আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি, অবজেকশন ওভাররুল করা হয়েছে, এন্টারটেন করা হয়নি। তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখা পাত্র মহোদয়া করছেন। অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার, তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত, এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টায়ার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন। আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি। এই 4টা ইলেকশন পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে। এক্ষুনি আমি প্রার্থীদের সঙ্গে মিটিং করেছি। সাথে সাথে আরেকটা বিষয় আমাদের নোটিশে এসছে, আমি শনিবার দিন কোচবিহার যাব, ফিরে এসে আপনাদের তথ্য আরও দিতে পারবো। 18 রাউন্ড পর্যন্ত মাননীয় নিশীথ প্রামাণিক এগিয়েছিলেন, 19-20 রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এবং খুব আশ্চর্য হয়ে যাবেন, যেটা কোনো এই জয় পরাজয় দিল্লির সরকার রাজ্যের ফল নিয়ে আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছিলেন, আমরাও ব্যস্ত হয়ে গেছিলাম, সবাই মিলে ওভারলুক করে গেছি আমরা। সেটা হচ্ছে ইভিএমের যে নম্বর, সেই নাম্বারের সঙ্গে 17C ফর্মের নাম্বার কোচবিহারে 19 এবং 20 রাউন্ডে মেলেনি। এবং এর জন্য যারা প্রতিবাদ করেছিলেন ভারতীয় জনতা পার্টি 2জন গণনা এজেন্টকে হলের মধ্য থেকে গণনা শেষ হওয়ার আগে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে। তারা 5 দিন জেল খেটে গত পরশুদিন বেল পেয়েছেন। আমরা কোচবিহারের বিষয়টাও খোঁজ খবর নিচ্ছি, যেহেতু 30 দিনের মধ্যে ইলেকশন পিটিশন করতে হয়, আমাদের হাতে কিছুটা সময় আছে। আপাতত 4টি ইলেকশন পিটিশন মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে। আর কোচবিহারের ব্যাপারেও আমরা যে তথ্যগুলো পেয়েছি, এই তথ্য সমর্থনে কাগজপত্র ডকুমেন্ট জোগাড় করে সেটা নিয়েও আমরা যাব। ইভিএমের নাম্বারের সঙ্গে প্রিজাইডিং অফিসারের দেওয়া 17C ফর্মের নাম্বার বহু ইভিএমে কোচবিহারে মেলেনি। এটা রাজ্যের হয়তো অন্য জায়গায় হয়েছে, তাই এইটা নিয়ে আমরা, এবং প্রতিবাদকারী গণনা এজেন্টকে গণনা কেন্দ্র থেকে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করেছে হল থেকে, বিফোর কাউন্টিং। এটা করতে পারেন না। যাদের গ্রেপ্তার করেছে তাদের পরিবার, তাদেরকে দিয়ে রিটও করাবো কলকাতা হাইকোর্টে। এবং ইলেকশন পিটিশনের জন্য নিশীথ প্রামাণিক মহোদয়কে আমি বলেছি, তিনি যদি মনে করেন তিনিও এগোবেন, আর বাকিটা আমি শনিবার গেলে ওখানে কথা বলবো। শুনলেন বন্ধুরা, আপনাদের আমি দেখিয়েছিলাম গতকালের পর্বে যে কিভাবে ডায়মন্ড হারবারের একটি কেন্দ্রে মানুষ ভোট দিতে এসেছেন, কিন্তু কোনো মানুষ ইভিএম এর সামনে পৌঁছাতে পারছেন না। কেন না, সেখানে একজন তৃণমূলের বাহিনী দাঁড়িয়েছিলেন, তিনি প্রত্যেকটি মানুষের হয়ে নিজে ইভিএম মেশিনে ভোট টিপছিলেন। ঠিক যেমন আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলাম ব্যালট পেপারে একের পর এক ছাপ্পা দিতে, ঠিক একই কায়দায়
বিভিন্ন জায়গায় এই রকম ভোট হয়েছে। তা না হলে সংখ্যা কি 7 লাখ পেরোয়? এই রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো আক্রোশ মানুষের নেই, একেবারে সকলেই আনন্দে গদগদ। এটা কান পাতলেই যেখানে শোনা যায়, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখ ভোটে জিতেছে, এটা বিশ্বাস করা সত্যি কঠিন। যারা দেখেননি দেখে নিতে পারেন। আর আজকের পর্বে কয়েক সেকেন্ডের জন্য দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখিয়ে আর সময় নষ্ট করব না বা বিরক্ত করব না, একটুখানি অন্তত দেখাচ্ছি কিভাবে ভোট হয়েছিল, দেখুন। হ্যালো হ্যালো 25 হ্যালো এইটা হচ্ছে নমুনা। এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায়, আমার কাছেই অন্তত 8-10টা এইরকম ভাবে রেকর্ডিং রয়েছে, যেখানে ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায় কিংবা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভোটে কারচুপি কিভাবে করা হয়েছিল সেইটা আপনাদের বিভিন্ন সময়ে দেখিয়েছি। বিরোধী দলনেতা খুব স্বাভাবিক কারণেই একেবারেই কলকাতা হাইকোর্টে যাচ্ছেন তদন্ত চেয়ে, সেটা সত্যি সত্যি স্বাগত। এবং আপনারা জানেন যে এবারে বিজেপি লোকসভা নির্বাচনে 2,35,000 যেখানে ভোট পেয়েছে, সেখানে শাসক দল পেয়েছে 2,75,000 ভোট। ওই মেরে কেটে 40 লাখ ভোটের তফাৎ। বিরোধী দলনেতা বলছেন যে ডায়মন্ড হারবার থেকেই তো 10 লক্ষ ছাপ্পা ভোট দিয়েছে, এইখানেই তো বিজেপি আর তৃণমূলের মার্জিনটা কমে 30 লক্ষে চলে এলো। এরপরে বসিরহাট, কেশপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় যেভাবে ভোটে কারচুপি হয়েছে, সেই ভোটগুলোকে যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে দেখবেন এত কিছু করার পরেও কিন্তু বিজেপি এবং তৃণমূল প্রায় সমান সমান ভোট দিয়েছে। তার কারণ মাথায় রাখতে হবে, সংখ্যালঘুরা 95% ভোট তৃণমূল কংগ্রেসকে দিয়েছে। এত কিছু করার পরেও কিন্তু বিজেপি এবং কংগ্রেস যদি চুরির ভোটটা সরিয়ে রাখেন, তাহলে সমান সংখ্যক ভোট পেয়েছে এই রাজ্যে। কি বললেন বিরোধী দলনেতা, তার বক্তব্যটা শুনুন আপনারা। তারপরেও ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো তফাৎ নেই, 2,35,000 আর 2,75,000। আর এই যে গ্যাপটা আছে মাঝখানে, এই গ্যাপের মধ্যে শুধু ডায়মন্ড হারবারেই ছাপ্পা দেওয়া হয়েছে 10 লক্ষের বেশি ভোট, কেশপুরে ছাপ্পা দেওয়া হয়েছে 1.5 লক্ষের বেশি ভোট, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ভাঙড়ে অন্তত 3 লক্ষ ভোট ছাপ্পা মারা হয়েছে। এরকম গোটা রাজ্যে হিসাব করলে যে অন্তত 25 লক্ষ ভোট ছাপ্পা দেওয়া হয়েছে, অন্তত 15 থেকে 20 লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছে। এই অসংখ্য গ্রাম আছে, আপনি যদি কালকে ক্যামেরা নিয়ে যান, গ্রামের লোক বলে দেবে যে আমরা ভোট দিতে পারিনি। অর্থাৎ স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে ভোটের সংখ্যার নিরিখে, ভোটের পার্সেন্টেজের নিরিখে খুব একটা তফাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। আমি আবারও বলি, এই 12টা যদি 21 হতো, নিশ্চিতভাবে সব বিজেপি কর্মীরা খুশি হতো। সেই জায়গাটা ছিল আরামবাগ থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, আপনার বাঁকুড়া থেকে শুরু করে, কোচবিহার থেকে শুরু করে, এই আসনগুলোর ফল যদি দেখেন 2%-এর কম হেরফের হয়েছে। এরপরে যদি বিধানসভা ভিত্তিক হিসাব করেন, 90টা বিধানসভাতে ক্লিয়ার লিড আছে বিজেপির, আরও 15টা বিধানসভাতে 2000-এর কম মার্জিনে বিজেপি হেরেছে। 146টা বিধানসভা থেকে বিজেপি 40% ভোট পেয়েছে, তৃণমূল কংগ্রেস 42%-এরও কম পেয়েছে, মানে 1.5%-এর ডিফারেন্স রয়েছে 146 অ্যাসেম্বলিতে, এত কাণ্ড করার পরেও। এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু যে আশঙ্কার কথা আপনাদের সামনে শোনাবো, আপনারা একটু কল্পনা করে দেখুন যে এটা লোকসভা নির্বাচন, সব থেকে বেশি নিরপেক্ষভাবে ভোট গ্রহণের সুযোগ ছিল কিন্তু লোকসভাতেই। তার কারণ আমরা পঞ্চায়েত ভোট বলুন কিংবা বিধানসভার ভোটে নিরপেক্ষতা আশা করতে পারি না, সেখানে অনেকটাই রাজ্য পুলিশের নিয়ন্ত্রণাধীন, এবং বিশেষ করে নির্বাচন কমিশন, তিনি রাজ্যের নির্বাচন কমিশন, কাজে নিরপেক্ষতার প্রশ্নই ওঠে না। তাহলে লোকসভা নির্বাচনে যদি
শুভেন্দু অধিকারী বা নরেন্দ্র মোদীরা নিশ্চিত করতে না পারে পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের, ক্ষমতা পরিবর্তন হবে কি করে? দেখুন, যে সমস্ত ভিডিওগুলো আপনারাও দেখেছেন, আমরাও দেখছি, সেটা দেখে পরিষ্কার যে ভোটের হিসাব যেটা প্রকাশ্যে এসেছে সেটা কিন্তু আসলে মানুষের ম্যান্ডেট কতটা তা নিয়ে অবশ্যই সংশয় রয়েছে। কারণ ওই দুধের থেকে জলটা বাদ দিলে তাহলে পরিষ্কার হতো যে কত শতাংশ মানুষ তৃণমূলের পক্ষে রায় দিয়েছেন, কিন্তু সেটা তো বোঝার কোনো উপায় নেই। আর দেশের শাসক দল ক্ষমতায় থাকা সত্ত্বেও যদি পশ্চিমবঙ্গের নির্বাচনকে সুষ্ঠুভাবে করাতে না পারে, তাহলে পশ্চিমবঙ্গে পরিবর্তনের আশা কিভাবে করা যাবে? হ্যাঁ, তবে আপনাদের বলেছি একটাই উপায় রয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন সুষ্ঠুভাবে, এই যে ধরুন 2026-এর বিধানসভা নির্বাচন আসছে, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন সুষ্ঠুভাবে করানো সম্ভব। জানি যে রাজ্য নির্বাচন কমিশনার থাকবে, তা সত্ত্বেও আপনাদের বলছি তবুও সম্ভব। একটা উপায় যেটা আমি আপনাদের সামনে এই মুহূর্তে বলবো না বা বলছি না, আপনারা ভাবুন কোন উপায় নিলে একমাত্র সুষ্ঠু নির্বাচন করা যাবে। শীর্ষ নেতৃত্বকে যদি কোনোভাবে নজরদারিতে আনা যায়, আমি ছোট্ট হিন্ট দিলাম, তাহলেই কিন্তু একেবারেই কিছুটা হলেও নিরপেক্ষ ভোট করানো সম্ভব। এছাড়া কোনোভাবেই পশ্চিমবঙ্গে নিরপেক্ষভাবে ভোট গ্রহণ করে 100% মানুষের রায় ব্যালটে বন্দি করা কার্যত অসম্ভব। তাই মোদি 3.0 ক্ষমতায় এসেছে, আমরা কি প্রত্যেকবারের মতোই ওই ঢাক ঢাক গুড়গুড় দেখব, নাকি সত্যি সত্যি বিজেপির কোনো সদিচ্ছা রয়েছে, বিশেষ করে কেন্দ্রীয় বিজেপির, যে উড়িষ্যাতে যেভাবে তারা ক্ষমতা দখল করলো, পশ্চিমবঙ্গের রাজনীতির চিত্র সম্পূর্ণ আলাদা। তাদের সত্যি যদি ইচ্ছা থাকে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করার, তাহলে এটাই সম্ভবত তাদের কাছে শেষ সুযোগ হতে পারে, কারণ মোদি 3.0 এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে। আর এবারেও যদি না পারে, তাহলে তাহলে অশেষ দুঃখ অপেক্ষা করছে বিজেপির জন্য নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য। আপনাদের মন্তব্য আজকের পর্বে লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।